সেদিন একজন আমাকে একটা স্ক্রিনশট পাঠালো যে আমার ছবি একজন কনসার্টের মধ্যে শেয়ার দিয়েছে, সেই শেয়ারটা আবার তার মা দিয়েছে। কি যুগ আসলো, আমার মেয়ে এখন আমার বিয়ে। আমি একজন প্রফেশনাল আর্টিস্ট, আমার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য গান করা। আমি সবার জন্যই গান করব। আমার কাজ হচ্ছে যে কোনটা কার কাছে সমাদৃত হলো সেটা না চিন্তা করে প্রতিনিয়ত কাজ করে যাওয়া, আর কাজ যে করতে পারছি, গান যে গাইতে পারছি, এটাই তো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। আমার এখানে ইনফ্লামেশন ওয়াজ ক্রনিক, এটা 2018 দিকে শুরু হয় বেসিক্যালি। সো যেটা হয়, গলার মানুষের টেক্সচার চেঞ্জ হয়ে যায় এবং গান গাওয়ার স্ট্যামিনা কমে যায়। আমার যেটা হয় এখন, যখন ইনফ্লামেশনটা হয় তখন আসলে একেবারেই গাইতে পারি। আস্তে আস্তে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়া কমে যায়, বুঝে নেবেন যে হয়তো এই সমস্যাটা একটু প্রকট হচ্ছে। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদ এন্ড সান্স লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। দর্শক সঙ্গে আছি আমি মৌসুমী মোহর, আমার সঙ্গে যিনি আজ রয়েছেন, আমি একটু আগে ভাবছিলাম যে ইন্ট্রোডাকশনটা আসলে কিভাবে দেয়া যায়। এরপর আমি ভাবলাম যে এই মানুষ তার সৃষ্ট কর্ম, অর্থাৎ যখন তিনি গান লেখেন, গান সুর করেন এবং তার গান এবং সুরের মধ্য দিয়ে এমনভাবে আমাদের মন ছুঁয়েছেন যে আমরা আজীবন সেটা মনে রাখতে চাই এবং সেটাকে ধরে নিয়ে বাঁচতে চাই। আবার একই সঙ্গে তার সেই রঙিন বর্ণমালাগুলো বা রঙিন শব্দমালাগুলো সবসময় আমাদের মনকে রাঙিয়ে দিয়ে যায়। কারণ এই বর্তমান সময়ে একেবারে সম্প্রতি ইত্যাদি সে গানের কথা আমরা কেউ ভুলিনি। তবে মানুষকে নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। এক কথাই হচ্ছে যে আজকে যে এই অনুষ্ঠানটা হোস্ট করছি, অনেকে এখন দেখে দেখে আমাকে ঈর্ষা করবেন, কারণ এই মানুষের সঙ্গে কথোপকথন করাটা আসলে অবশ্যই ভাগ্যের ব্যাপার এবং অধিকাংশ নারীরাই চাইবে তার সঙ্গে বসে একটু আড্ডা দিতে। সঙ্গে রয়েছে চা, কারণ আমি তো চাইবই এক কাপ চা খেতে খেতে যদি একটু তার সঙ্গে কথোপকথন করা যায় তাহলে অনেক গল্প চলে আসবে দর্শক। এবং তিনি আসলে আমাদের আলো। এটা কেন বলছি, 2006-এর দিকে যদি একটু ফিরে যাই, আমি তখন একেবারেই মাত্র কৈশোরে পদার্পণ করেছি এবং সেই সময়ের ওই মুহূর্তগুলো আসলে বলে প্রকাশ করা যাবে না যে আলো গানটির কথা। সো সেই মানুষটি আমার সঙ্গে রয়েছেন। আমার কাছে মনে হয় যে বিনোদন অঙ্গনের এমন কোনো মাধ্যম নেই যে মাধ্যমে তিনি কাজ করেননি। তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন, তিনি নাটকে অভিনয় করেছেন, তিনি গান লেখেন, গান সুর করেন, সঙ্গীত পরিচালনা করেন, তিনি একজন শিক্ষক, একজন বিচারক, একজন উপস্থাপক। আর কি বলবো, আসলে বাকি রয়েছে শুধু এখন নির্দেশনা দেয়া। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি হার্টথ্রব তাহসান খান। হ্যালো, ওয়েলকাম করছি, কেমন আছেন? থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা ইন্ট্রোডাকশন। আমি জানি না যে সুন্দর হয়েছে কিনা, আমি একটু নার্ভাস, বিকজ সামনে খুব পছন্দের মানুষ রয়েছে, এই জন্য একটু নার্ভাসনেস কাজ করছে। বাট ব্ল্যাকের, এটাকে আমি কামব্যাক বলবো না, কিন্তু সেম লাইন আপে আবার কনসার্ট করা, এটা আসলে যারা ব্ল্যাকের ভয়ঙ্কর ফ্যান এবং সবাই মনে হয় যে ওই সময়টায় মানে 98 তারপরে 2000-এর যে সময়টা, সেই সময়টায় ফিরে গিয়েছিল। আমি একটু এই কনসার্ট থেকেই শুরু করতে চাই। কেমন ফিডব্যাক এবং কেমন লেগেছে আবার সেই একই লাইন আপে সবাই মিলে পারফর্ম করতে? অনেক বছরের ক্যারিয়ার তো, অনেকগুলো অধ্যায় আছে। হ্যাঁ, সো শুরুর অধ্যায়টা তো আসলে ব্ল্যাকের সাথে, সো ইমোশনাল জায়গা থেকে আসলে এটা খুবই ডেপথটা আমার বেশি এই ব্ল্যাকের সাথে আমার জার্নিটার। সো আমাদের পথ আলাদা হয়ে যাওয়ার পর আমি হয়তো অনেক কিছু করেছি, বাট আই অলওয়েজ মিসড মেকিং মিউজিক অ্যান্ড পারফর্মিং উইথ দ্য ব্যান্ড। সো সবসময় যখনই যেই দেশেই যেতাম পারফর্ম করতে, ইনভেরিয়েবলি একজন দুজন আসতোই যে ভাই আমি তাহসানের ব্ল্যাককে মিস করি, তাহসানের ব্ল্যাকের তাহসানকে মিস করি। সো এই কথাটা শুনতে শুনতে আসলে নিজেরই অজান্তে হয়তো ভাবতাম যে একদিন এটা হবে, অ্যাটলিস্ট আমরা যেন একসাথে হয়ে একটা কনসার্ট হলে পারফর্ম করতে পারি। কারণ আশেপাশে এবং সারা পৃথিবীতে দেখেছি বড় বড় ব্যান্ডের লাইন আপরা, দে ট্রাই টু কাম ব্যাক অ্যাজ আ ব্যান্ড অ্যান্ড পারফর্ম অ্যাগেন, হয়তো একটা ট্যুর অথবা একটা কনসার্ট। ইচ্ছা ছিল। সো প্যান্ডেমিকের আগে একবার টনি দেশে এসেছিল, তখন জাহান আর টনি আমরা মিলে কথা বলছিলাম যে ওয়াই নট ডু ইট। অনেক বছর তো হলো, 10-12 বছর তো হয়ে গেল যে আমরা নেই, কিন্তু আমাদের তো মিস করে, আর আমরাও একে অপরকে মিস করি। মিউজিক্যালি তো উই ওয়ার সোলমেটস, নট অনলি ফ্রেন্ডস। সো তখন একবার প্ল্যান হয়েছিল, বাট তখন আসলে জন ওর নিজের ব্যান্ড নিয়ে কনসেন্ট্রেট করছিল, তখন ওটা আসলে হয়নি। বাট এখন যেটা হয়েছে, জন ওর ব্যান্ড নিয়ে ভালো করছে, একটা কনফিডেন্ট একটা প্লেস তৈরি করেছে। সো দিস টাইম যখন আবার একটা কথা উঠলো
তখন ভাবলাম যে হোয়াই নট, সিন্স উই আর অল অন বোর্ড। আর এবার আসলে মেরাজও প্লে করার মতো অবস্থায় ছিল, কারণ মেরাজের সেই অ্যাক্সিডেন্টের পরে তো সার্জারির পরেও বেস বাজাতো না। তো সব মিলিয়ে এবার যখন আইডিয়াটা আসলো, একটু কাকতালীয় ভাবেই খুব 1 মাসের মধ্যেই হলো। আমরা প্র্যাকটিস করেছি মাত্র হয়তো 4 দিন কনসার্টের আগে। টনি ফ্লাই করে আসলো কানাডা থেকে, তারপর সো এই পুরো 1 সপ্তাহ ওয়াজ আ ভেরি ইমোশনাল জার্নি ফর মি। কারণ ক্যারিয়ারের আর্ক তো এক একজন মানুষের এক এক রকম হয়। আমরা একটা সময় যখন ব্ল্যাকের সাথে গান করতাম, তখন ইট ওয়াজ জাস্ট বিকজ we were friends and we used to love making music together. Life was simpler. Life was simpler. তখন আসলে এমনও ছিল যে আমাদের অ্যালবাম বেরিয়েছে, একটা বড় প্রতিষ্ঠান কোম্পানির সিইও বলেছে তো শুনুপুটি এদের গান কে শুনে, এদেরকে নিয়ে পত্রিকায় এত লেখালেখি হয় কেন। তখন আসলে রক ব্যান্ড যে এত ঢাকা শহরে, চিটাগাং শহরে, সব শহরগুলোতে মানুষ শুনবে এবং পেপার পত্রিকায় টিভিতে ইন্টারভিউ হবে, এগুলো আসলে মেইন স্ট্রিমের অনেক কোম্পানি, অনেক আর্টিস্ট নিতে পারতো না। সো তখন আমরা রিয়েলাইজ করলাম যে আমরা আসলে হয়তো কিছু মানুষের কাছে পৌঁছাচ্ছি, কিন্তু আসলে আপামর 16 কোটি মানুষের কাছে তো পৌঁছায়নি। কিন্তু ওভার দি ইয়ার্স আই হ্যাভ ইভলভড ইনটু অ্যান আর্টিস্ট, যখন আমি আসলে 16 কোটি মানুষের জন্য কাজ করেছি। সো যখন আপনি 16 কোটি মানুষের জন্য কাজ করবেন, এটা ক্যারিয়ার হিসেবে নেবেন, সবসময় কিন্তু ইউ ওয়ন্ট বি এবল টু ওয়ার্ক ফর দ্য লাভ অফ আর্টস। সো যেটা হয় শুরুর দিকের ওই স্যাংটিটি, ওই অথেন্টিসিটিটা তো আসলে মিস করেছি। সো এই 1 সপ্তাহটা আমার জন্য ওয়াজ লাইক ট্রাভেলিং ব্যাক ইন টাইম অ্যান্ড জাস্ট সিঙ্গিং অ্যান্ড বিং উইথ ফ্রেন্ডস, যেটা ক্যারিয়ারের অংশ না, এটা ইটস লাইক আ ড্রিম। রাইট। আমি যেটা দেখছিলাম ফেসবুকে, যারা আমার থেকেও অনেক অনেক জুনিয়র, এরাও যে পরিমাণ ফ্যান এবং এক একটা গান নিয়ে ওদের যেরকম চিন্তা ভাবনা, লাইক আমি যদি ঈর্ষা গানটার কথা বলি, এটা কিন্তু অনেক আগের। সো ওদের মধ্যে সেই এক্সাইটমেন্ট, প্রত্যেকটা ক্লিপস আলাদা আলাদা করে ওরা ভিডিও করে আসলে ফেসবুকে ছাড়ছে এবং সুপার এক্সাইটেড। সো এই জিনিসগুলো কিন্তু খুব ডিফারেন্ট। আমার মনে হয় যে মানে একবার না, ব্ল্যাকের এই পুরো লাইন আপের বোধহয় বারবার, হয়তো বছরে একবার হোক, সেটা ফিরে আসা উচিত তাদের অডিয়েন্সের কাছে। 5 জন মানুষের তো প্রায়োরিটি 5 রকমের হয়। আমরা এক একজন একটা আইডিয়া থ্রো করি, হয়তো রিউনিয়নের আইডিয়াটা 5 বছর আগে থেকে হচ্ছে, আজকে হলো। তো এবার আমি যেমন একটা আইডিয়া থ্রো করলাম যে এবার তো আসলে ঠিকঠাক মতো রিউনিয়ন হলো না, কারণ আসলে আমাদের ব্ল্যাকের ফ্যামিলি তো আরো অনেক বড়, সবাই তো আসলে এখানে একসাথে আসতে পারেনি, কারণ এখানে আসলে এলিটা নাই, অথবা আমাদের আরো দূরে ভাই নেই, আর অনেকেরই স্টেজ প্রেজেন্স দরকার ছিল, মিমি আপার দরকার ছিল, এরা আমাদের জার্নিতে ইন্টিগ্রাল পার্ট। সো আমি প্রপোজ করেছি যে আরেকটা আগামী বছর বা তারপরের বছর লেটস ডু আ ব্ল্যাক ডে, যেখানে আমরা ব্ল্যাকের জার্নির পিছনে যারা আসলে খুব অমূল্য অবদান, তাদেরকে জড়িত ছিল ওতপ্রোতভাবে, তাদেরকে আমরা ইনভাইট করব, তারাও থাকবে। এবং এমন একটা দিন যে দিনে আসলে আমরা আমাদের নতুন কোনো গান উপহার দিতে পারি কিনা, এটা আমার একটা আইডিয়া ছিল। অ্যালবাম করাও তো খুব সময় সাপেক্ষ ব্যাপার। আমি বলেছি একটা ইপি করি, 3টা বা 4টা গান আমরা নতুন করে একসাথে তৈরি করি, আবার রেকর্ড করি। কারণ আমাদের ম্যাজিকটাই ছিল 5 জন একসাথে যখন গান তৈরি করতাম, সেই গানগুলো ওই সময়টাকে ধরে রেখেছে। কারণ একটা হয় যে স্রোতের গান করা, এখন যেরকম গান হচ্ছে, আরেকটা হচ্ছে একদম স্রোতের বিপরীতে একটা গান, যে গান আসলে মানুষ শোনার কথা না, কিন্তু সেই গান একটা জেনারেশনকে আইডেন্টিফাই করার সুযোগ দিল। যেমন ওই সময়ের জেনারেশন, তারা নিজেরাই নিজেদেরকে এবিসি জেনারেশন বলতো। এটা তো এমন না যে আর্টসেল ব্ল্যাক ক্রিপ্টিক ফেট আমরা বলেছি যে তোমরা নিজেদেরকে এবিসি জেনারেশন বলো, কিন্তু ওই যে 2000-এর শুরু থেকে 2005-06 পর্যন্ত একটা জেনারেশন যারা নিজেদেরকে এবিসি জেনারেশন বলতো। কেন বলতো? কারণ আমরা হয়তো এই কয়েকটা ব্যান্ড মিলে একসাথে, প্লাস অর্থহীন, ডেফিনেটলি আমাদের বড় ভাইদের ব্যান্ড, আমরা যেটা করেছি, আমরা নিজেদের মতো গান করেছি, কিন্তু একটা জেনারেশন সেটাকে আইডেন্টিফাই করেছে তার সাথে। সো এখন আমরা দেখি যে এই যে জেনারেশন যারা এবার এসে কনসার্টে দেখলো যে ব্ল্যাক ওয়াজ আ ফেনোমেনা, তারা হয়তো ওই সময় জন্ম হয়নি। কিন্তু এটাই হচ্ছে মজা, গান বা শিল্পকর্ম যেটা করতে পারে, একটা সময়কে ধরে রাখতে পারে। সো কেমন লাগছে সেই প্রশ্নের উত্তরে যেটা আসলে আমার তো ভালো লাগছে, এই যে গানগুলো বেঁচে আছে, নতুন করে পুনরুজ্জীবিত হচ্ছে। আরেকটা জিনিস ভালো লাগছে যে এক এক জেনারেশনে কিন্তু নতুনভাবে উন্মোচিত হচ্ছে। যেমন সেদিন একজন আমাকে একটা স্ক্রিনশট পাঠালো যে আমার ছবি একজন কনসার্টে মানে শেয়ার দিয়েছে, সেই শেয়ারটা আবার তার মা দিয়েছে। কি যুগ আসলো, আমার মেয়ে এখন আমার দিয়ে, মানে খুব মজা করে উনি লিখেছেন। সো আসলে
এটাই হয়তো শিল্পী হিসেবে সার্থকতা, যে ইউ ক্রিয়েট আর্ট and you don't necessarily want to make it timeless, কারণ কেউ তো আসলে প্ল্যান করতে পারে না আমার কাজ টাইমলেস হবে। it's a divine intervention। এবং আপনি যেটাই করেন সেটাই কিন্তু আপনার ভক্তরা নিয়ে থাকে। আমার হঠাৎ করে এখন একটা জিনিস মনে পড়লো, ছুঁয়ে দিলে মন সিনেমার যে গানটি, তুমি ছুঁয়ে দিলে মন, আমার মনে আছে যখন আপনি মেরিল প্রথম আলো পুরস্কার পান, আপনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে এই গানটি গাইবার পরে আপনার অনেকেই আপনাকে বলেছিল যে আপনার ট্র্যাক থেকে বেরিয়ে এসে আপনি এখন সিনেমায় এইভাবে গান করছেন, কিন্তু সেই গানটি আসলে আপনাকে পুরস্কার এনে দিল। ওই যে বললাম যে আমরা আসলে যেই পরিসরে কাজ করি আমরা ভাবি যে আমার পরিসরটাই এটাই, এর বাইরে যাওয়া যাবে না, সমাদৃত, এর বাইরে গেলে কি হয়ে যাবে। কিন্তু অ্যাজ অ্যান আর্টিস্ট ইউ হ্যাভ টু স্ট্রেচ ইউর বাউন্ডারিজ, অ্যান্ড অ্যাজ আ commercially successful artist you have to do things that are not necessarily only avant-garde music or আর্টস। সো আমার যেটা মনে হয়, সিন্স আমি একজন প্রফেশনাল আর্টিস্ট, আমার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য গান করা। আমি সবার জন্যই গান করব, এটা আমি ওভার দি ইয়ার্স বুঝেছি। সো যেমন ধরুন এই ঈদের সময় আমার যেই গানটা ইত্যাদির গানটা, এই গানটা বিপুল সমাদৃত হলো, গ্লোবাল ট্রেন্ডিংয়ে চলে আসলো। এটা বোধহয় কয়েকদিনের মধ্যে 20 হয়ে যাবে। নাম্বারটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে একদম মুখে মুখে যেভাবে আমাকে শুনছি, কিন্তু আবার এরকমও মানুষ আমাকে বলছে এই ধরনের গান কেন করলেন, এই ধরনের। আমার কথা হচ্ছে ওভার দি ইয়ার্স আমি বুঝে ফেলেছি যে একই কাজে সবাইকে তো আসলে খুশি করা যাবে না। সবাই আমি যদি সবাইকে খুশি করার জন্য একটা কাজ করি তাহলে তো আমি আসলে আর্টিস্ট না। আমি আর্টিস্ট হিসেবে বিভিন্ন ধরনের কাজ করব, বাট আই উইল হ্যাভ আ সিগনেচার। সো আমি আমার সিগনেচার রেখে আমি হয়তো ডিফারেন্ট কাজ করব। কোন কাজটা কে লুফে নেবে সেটা আমার আসলে চিন্তা করার বিষয় না। কিছু কাজ হয়তো খুবই সমাদৃত হবে ম্যাস মার্কেটে, কিছু কাজ হয়তো একটা নিশ আরবান অডিয়েন্স যারা মিউজিক বোদ্ধা তাদের কাছে হবে। আমার কাজ হচ্ছে যে কোনটা কার কাছে সমাদৃত হলো সেটা না চিন্তা করে প্রতিনিয়ত কাজ করে যাওয়া, আর কাজ যে করতে পারছি, গান যে গাইতে পারছি, এটাই তো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। অবশ্যই। যখন হানিফ সংকেত মঞ্চে গিয়ে ডাকলেন, আমি এটা বকুল ভাইকে বলছিলাম, বকুল ভাই শোতে এসেছিলেন, যে তিনি খুব মিলিয়ে বলছিলেন তাহসান খান, তাসনিয়া ফারিন, এই তত একটা মিল আছে। এবং তারপর বলেন গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন ইমরান মাহমুদুল। এবং তারপর যে গানটা আমি শুনেছি, প্রথমে বোধহয় ভয়েস দিয়ে আপনি দেশের বাইরে চলে গিয়েছিলেন, তারপর তাসনিয়া ফারিন ভয়েস দিয়েছেন। আমার স্কেলে গিয়ে তো চলে গিয়েছে, স্কেলে হচ্ছিল না, রাইট। তারপরে ইমরান ফোন দিয়ে বললো স্টুডিও থেকে যে, কারণ ওর তো প্রথম স্টুডিওতে এক্সপিরিয়েন্স, ওর স্কেলটা একটু নামাতে হতো। এখন আমি চিন্তা করলাম আমি ভেটারান আর্টিস্ট, আমি যদি এই কাজটা ওকে হেল্প না মানে আমি যদি না বলি যে না আমার স্কেলে গাইতে হবে, তাহলে তো হয় না। সো ওর স্কেলে গাইলো, আমি আবার বাইরে থেকে দেশে ফেরত এসে আবার একটু লো স্কেলে গাইলাম। একটু ভয় ছিল যে আমার এত লো স্কেলে কেমন লাগে, বাট দুজনের ভয়েস খুবই দারুণ লেগেছে। আমি খুবই সরি, আমি একটু কি অনুরোধ করতে পারি শুধু মুখটা শোনানোর জন্য, যদি এখানে গিটার নেই, পরিবেশ নেই সেরকম, সম্ভব যদি হয়, শুধু একটু সুরটা টান দিলেই আমরা মুগ্ধ হয়ে যাবো, আর কিছু লাগবে না। আজকে না গাই, আমি একটা এই স্টোরিটা কখনো বলিনি, হ্যাঁ আজকে একটা স্টোরি বলি, প্লিজ প্লিজ প্লিজ। যেটা হয় কি, ছোটবেলায় গান শিখেছি অনেক বছর বাবা মায়ের অনুপ্রেরণায়। তখন হয়তো গান শেখাটা শুরুর দিকে তো এনজয় করতাম না, আস্তে আস্তে এনজয় করা শুরু করলাম। যখন ছায়ানটের রবীন্দ্রসঙ্গীত শিখতেন, হ্যাঁ তখন এনজয় করা শুরু করলাম। তারপর ফ্রেন্ডদের সাথে গাচ্ছি, ব্যান্ডে গাচ্ছি, এনজয় করতাম। সো গান যে গাইতে পারি এবং এটা যে একটা খোদা প্রদত্ত একটা ব্লেসিং, এটা আসলে খুব বেশি ফিল করতাম না। গান গাইতে পারি, কিন্তু একটা সময় অনেক বছর পরে আমার একটা I was diagnosed with a disease called heterotopia. Oh my god. এটা আজকে বলি কেন বলি, কারণ একটা বিষয় একটু কষ্ট আছে যে বলি। অনেকে বলেছে এইসব কথা সামনে ইয়েতে বলতে হয় না। সো ডিজিজে যেটা হয় যে আমার এসোফেগাসে স্টমাক সেলস তৈরি হয়েছে, ফর এত মেডিকেল টার্মসে না যাই। সো যেটা হয় আমার এখানে ইনফ্লামেশন ওয়াজ ক্রনিক, এটা 2018 দিকে শুরু হয় বেসিক্যালি। সো যেটা হয় গলার মানুষের টেক্সচার চেঞ্জ হয়ে যায় এবং গান গাওয়ার স্ট্যামিনা কমে যায়। সো 18 পর থেকে আর আগের মতো একেবারে এফর্টলেসলি আর গান গাইতে পারি না, এরকম একটা সময় চলে আসলো। সো তখন একটা খুবই ভয় ঢুকে গেল কি আমি কি আর আগের মতো গাইতে পারবো না। এটা শুনে আমারই গুজবাম হচ্ছে। সো যেটা হলো
আমার যেটা হয় এখন, সবসময় আমি এখন ওভার দি ইয়ার্স লাস্ট 6 বছর বুঝে গেছি যে কখন আসলে আমার গলাটা গাওয়ার অবস্থায় আছে, কখন নেই। যখন ইনফ্লামেশনটা হয় তখন আসলে একেবারেই গাইতে পারি না। সো আমাদের যেটা হয়, আজকে হয়তো একটা খুব বড় কনসার্ট আছে, আমাকে তো গাইতেই হবে। সো এরকমও হয়েছে যে আমি আজকে আমার ইনফ্লামেশন অবস্থা খুব খারাপ, আমি গলা ব্যথায় আসলে প্রচন্ড কষ্ট, কথাই বলতে পারছি না, কিন্তু আমাকে ওই দিনও হয়তো 1 ঘন্টা গান গাইতে হবে। বাট আই হ্যাভ বিন ভেরি লাকি ইন আ সেন্স যে এমনটা হয়নি কখনো। না, হয়েছে যে আমি যেই লেভেল অফ পারফরমেন্স, সেই লেভেল অফ পারফরমেন্স দিতে পারছি না, এরকম হয়েছে, কিন্তু মানুষের ভালোবাসাটা কখনো কমেনি। তো এই কথাটা এই কারণে বললাম যে যত দিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে আমার গান গাওয়ার যে অ্যাবিলিটিটা, আমার ট্রিটমেন্ট চলছে, মাঝে ভালো হয়ে গেছিলাম, রিসেন্টলি আবার একটু খারাপ হয়ে গেছে। সো যেটা হচ্ছে যে পুরোপুরি রিকভার করা সম্ভব, অত মেডিকেল টার্মসে বোর করব না, এটা আসলে ইরিভার্সিবল। যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি যেন আর ক্ষতি না হয়, ওখানে স্টপ করার অবস্থায় যেতে হবে। লাইফস্টাইল চেঞ্জ অনেক রকমের আছে, যেরকম আমার বিছানা হতে হয় স্ল্যান্টেড, আমি নর্মাল বিছানায় শুতে পারি না, কারণ GERD তে অ্যাসিড এখানে চলে এসে পুরো অনেক ঝামেলা হয়। সো দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক যে সামনে হয়তো গান গাওয়া অথবা পারফরমেন্স, লাইভ পারফরমেন্স আরো অনেক কমে যাবে এই কারণে। সো এই একটা কষ্ট, একটা যেটা হয় না, অনেক ভালো দিলে ব্যালেন্স হয়, তো ব্যাপারটা হয়তো এরকমই হয়েছে। অনেক মানুষের অনেক নজর লেগে গেছে আমার গলার, নজর কিন্তু লাগে, হ্যাঁ নজর লাগে। এত প্রশংসা শুনেছি আমার জীবনে, আমার লেখা, সুর করা, গাওয়া গানের, যে এখন আসলে মনে হচ্ছে যে হলো তো অনেক প্রশংসা পেয়েছি, এখন আস্তে আস্তে একটু কমিয়ে দিতে হবে। সো আজকের ইন্টারভিউ এই কথাটা সবাই ভক্তদের এবং যারা আমাকে ভালোবাসেন জানিয়ে দিলাম, আস্তে আস্তে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়া কমে যায়, বুঝে নেবেন যে হয়তো এই সমস্যাটা একটু প্রকট হচ্ছে। আর দোয়া করবেন যেন এই সমস্যাটা যতটুকু হয়েছে এর বেশি যেন না হয়, যেন রিকভার এমন একটা স্টেজে থাকে যেন আপনি আসলে গান করতে পারেন আমাদের জন্য। গানের লেখার প্রসঙ্গে আমি একটু আসতে চাই, যেটা আপনি কথার প্রসঙ্গে বলছিলেন যে আপনার লেখা সুর করা গান, শুরুর দিকে কিন্তু সবসময় আপনি আপনার লেখা সুর করা গানগুলোই গাইতেন, তারপর হঠাৎ করে আবার অন্যের লেখা, অন্যের সুর করা গান গাওয়া শুরু করলেন। আমি একটা ইন্টারভিউতে দেখেছি আপনাকে বলতে বা শুনেছি যে আবার হয়তো সময় আসবে যখন আপনি আবার নিজের লেখা সুর করা গানে ফিরে যাবেন। সেই সময়টা কি এসেছে নাকি আরো পরে আসবে? সেই সময়টা আসলে এসছে। ওকে, সেই সময়টা এসছে বলেই এখন আসলে আবার কনসার্ট করা, আবার কনসার্ট তো করেছি, মানে আবার যে ধরনের গান করতে চাই সে ধরনের গান করছি। কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে সবসময় কিন্তু আপনি যে ধরনের গান করতে চান সেরকম করতে পারবেন না। আপনার অনেক সময় গান করতে হয় বিকজ একটা ভালো প্রডিউসার আপনাকে বললেন যে এই সিনেমার গানটা করবেন, আপনি শুনলেন, হ্যাঁ করলাম, ভালোই, কিন্তু হয়তো এই গানটা আমার নিজের স্টাইলের গান না ওভার দি ইয়ার্স, কিন্তু করতে হয় কারণ আই এম অ্যান আর্টিস্ট অ্যান্ড অলসো আ পারফর্মার। আমি যদি এমন হতাম যে আই হ্যাভ আ ক্যারিয়ার, আমি একটা বিজনেসম্যান, তখন আমি যখন শখে গান করছি তখন আমি হয়তো অনলি আমি যেরকম গান করতে চাচ্ছি সেটা করছি, সেটা একসময় করেছি, কিন্তু যখন আসলে প্রফেশনালি আমি এন্টারটেইনার হয়েছি তখন তো আর সেটা করছি না। কিন্তু এখন আমি আবার নিজেকে একটু রিটায়ার্ড আর্টিস্ট, প্রফেশনাল আর্টিস্ট ভাবি। এই শব্দটা যায় না, না ডেফিনেটলি যায়। রিটায়ার্ড বলতে যে এখন আর আসলে ওইভাবে চিন্তা করে আবার ছেড়ে দিচ্ছি, আবার সেই পুরনো তাহসান হতে চাচ্ছি হয়তো। ওই যে বললেন যে কেন রিইউনিয়ন করছেন, আবার হয়তো সেই পুরোনো দিনের তাহসানটাকে আমি খুঁজে পেতে চাই, যে আসলে শুধুমাত্রই গানের প্রেমেই গান করতো। সো সেই জায়গাটা আস্তে আস্তে হয়তো ফেরত আসবে, এই জন্য হয়তো আবার নিজের গান লিখব। এবার সেন্ট জোসেফের গল্পে যাব, সেই সময়টা তখন তাহসান আসলে কেমন ছিলেন? খুব দুরন্ত বা অনেক সংগঠন করতেন যেগুলো স্কুল মানে কর্তৃক আর কি, স্কুল কেন্দ্রিক। আমি অত বেশি চিন্তা করে দেখিনি আমি কেমন ছিলাম। একসময় ভাবতাম যে আমি একটু ইন্ট্রোভার্ট, তারপরে দেখলাম যে না, পরিচিত জায়গাতে আমি আসলে অনেক কথাবার্তা বলি। বাট আমার যেটা হয় যে আমি যখন পাবলিক স্ফিয়ারে ওভার দি ইয়ার্স যেটা হচ্ছে, আমি অনেক লাইভলি কথা বলতে পারি, কিন্তু আবার অনেক জায়গায় অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ আ রাইটার
পোয়েট, আমি হয়তো একা থাকতেই বেশি পছন্দ করি। তো আচ্ছা ছোটবেলায় স্কুলে যেরকম বন্ধুরাও ছিল, আবার একা একা সময় অনেক কেটেছে। যখন সেন্ট জোসেফ শেষ করে আপনি নটরডেমে গেলেন তখন তো বোধহয় এই দুরন্তপনাটা একটু বেড়েছিল নাকি? নটরডেমে যাওয়ার পরে আসলে জীবনটা সময়টা খুব কম ছিল, খুব তাড়াতাড়ি চলে গেছে। ওই সময়টা আসলে ব্ল্যাক, কারণ আমার 1998। ওই সময় থেকেই আমার খালাতো ভাই জুবায়ের ইমন, যিনি ব্ল্যাকের লিরিক গুলো লিখতেন, ওনার বাসাতে আড্ডা দেওয়া হতো। ওনার বাসায় অসংখ্য বই, সো প্রতিদিন একটা করে বই নিয়ে বাসায় আসা, প্রতিদিন না মানে ম্যাক্সিমাম ডে, আর ওনার সাথে গল্প করতে করতে বিভিন্ন ফিলসফার, সাইকোলজিস্ট, বড় বড় রিলিজিয়াস থট লিডার্সদের কথা শুনতে শুনতে আসলে কলেজের লাইফটা কেটে যায় খুব তাড়াতাড়ি। তারপর তো ইউনিভার্সিটি, সেই গল্পগুলো আরো আলাদা। আমি যদি তারপর আবার দেশের বাইরে পড়তে চলে যাওয়া, এই যে আমি শুরুতে বলছিলাম যে মানুষটা এতগুলো সেক্টরে কাজ করেছে, মানে চলচ্চিত্র, অভিনয়, এবং সেটা কিন্তু কমার্শিয়াল ফিল্ম এবং একই সাথে একটু ভিন্ন ট্র্যাকের ফিল্ম, যদি আমি নো ম্যানস ল্যান্ডের কথা বলি বা যদি একদিনের কথা বলি। তারপর কিন্তু আবার একটা লম্বা ব্রেক, আমরা কোনো সিনেমায় পাচ্ছি না। আবার ওটিটির সময়টা আমার কেন যেন মনে হচ্ছিল যে আপনি হয়তো ওটিটিতে কাজ করবেন। একটা কাজের কথা শুনেছিলাম 2021-এ, বাট আমি জানি না সেই কাজটি আসলে ফাইনালি হয়েছে কিনা। অভিনয় নিয়ে ছোট্ট করে বলি, আসলে তো ইটস লাইক আ উইন্ডফল। আফসানা মিমি আপু জোর করে আমাদেরকে অফবিটে অভিনয় করালেন বলে অভিনয় আসলে পদার্পণ করা। এরপরে শিহাব শাহিন ভাই জোর করে 3টা কাজ করানোর পরে যেরকম সমাদৃত হলো আমাদের কাজগুলো, তখনই একটু সিরিয়াসলি করা শুরু করলাম। কিন্তু হয় কি, যে কোনো শিল্পকর্ম চর্চার ক্ষেত্রে আসলে প্রাতিষ্ঠানিক বা কোনো ধরনের শিক্ষার প্রয়োজন আছেই, এটা আমি সবসময় বলি। সো আমি গানটা যেভাবে করে খুব স্বাচ্ছন্দ্যে করেছি, অভিনয়টা শুরু থেকে স্বাচ্ছন্দ্যে কিন্তু করিনি, কারণ আমার নিজেরই মনে হচ্ছে আসলে আমি হয়তো শুনছি আশেপাশে মেথড অ্যাক্টিং, মাইজনার টেকনিক, স্তানিস্লাভস্কি, তো এগুলো তো আমি পড়িনি, এগুলো আমি জানি না। সো আমার মনে হয়েছে যে আসলে টেলিভিশন চ্যানেলস, ডিরেক্টরস, ভক্তরা আমাকে স্ক্রিনে দেখতে চাই বলে আমি অভিনয় করছি। কিন্তু যেই পরিমাণ দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতা দরকার হয়, আমি মঞ্চও করিনি, কোনো অ্যাক্টিং স্কুলেও যাইনি, সেটা তো আমার আসলে নেই। সো আমি তো আসলে ঠিকভাবে করতে পারছি না। সো একটা সময় আমি চিন্তা করলাম যে যেই গদবাঁধা কাজগুলো হচ্ছে, ইউনিডিমেনশনাল কাজ হয়ে যাচ্ছে, আমার আসলে এই কাজটা কন্টিনিউ করা উচিত না। সেই কারণে অ্যাক্টিংটা আসলে বন্ধ করে দিয়েছি প্রায় 2.5 বছর হয়ে গেল। অ্যাক্টিংটা এখন আমরা পাই না, বাট আমি ওটিটির কাজগুলোতে একটু ডিফারেন্ট ট্র্যাকের। এখন ওটাই বলছি, যখন বন্ধ করে দিলাম তখন আমি আসলে চিন্তা করলাম যে রিটায়ার্ড যে বলছি, কারণ আসলে আমার মনে হচ্ছে অনেক লম্বা ক্যারিয়ার তো হয়ে গেছে, আমি যে পরিমাণ যশ, খ্যাতি, অর্থবিত্ত যে দরকার একটা মানুষের আমার হয়ে গেছে, আমি এত ভালোবাসা মানুষের কাছে পেয়েছি যে আর কি পাবো, এরকম একটা চিন্তা। সো ওই সেন্স আমি রিটায়ার্ড বলি, কিন্তু পার্মানেন্ট রিটায়ারমেন্ট না। আমি একটু কাজে বিরতি নিয়ে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি একটু কিছুদিন এলএতে ছিলাম। সো টানা 6 মাস একটা অ্যাক্টিং প্রোগ্রামে ছিলাম, বেশ কিছু অ্যাক্টিং বুটিক্সে পার্টিসিপেট করেছি। সো যে নামগুলো বললাম, মাইজনার টেকনিক অথবা মেথড অ্যাক্টিং অথবা এগুলো ওখানে একটু পড়াশোনা করার সুযোগ হয়েছে। এবং অ্যাক্টিং ক্লাসে যেটা সুবিধা, এলএতে যেটা হয়, সারা পৃথিবী থেকে মানুষ আসে, এত ট্যালেন্টেড মানুষ আসে, তারা হয়তো দিনের বেলা একটা রেস্টুরেন্টে কাজ করছে, রাতে ক্লাস করছে, হয়তো রাতের বেলা কোনো উবার চালাচ্ছে, দিনের বেলা ক্লাস করছে। সো এই মানুষগুলো এত কষ্ট করেও কিন্তু শিখছে। আর আমার তো লাক্সারি আছে, আমি তো আসলে ক্যারিয়ারটা পজ দিয়ে যে ওখানে একটু পড়াশোনা করতে পারছি। সো আমি আর একটু মন দিয়ে পড়াশোনা করতে পেরেছি। একটা মিউজিক স্কুলেও ছিলাম, এখনকার যে জনরার মিউজিক হয় সেই জনরার মিউজিক নিয়ে একটু পড়াশোনা করেছি। সো 6 মাস যেটা সুবিধা হয়েছে, এক নতুন ধরনের অনুপ্রেরণা পেয়েছি কাজ করার অভিনয়ের ক্ষেত্রে। সো ওটিটির কথাই যেহেতু বলছেন, ব্রেক নেওয়ার দুটো কারণ ছিল। একটা হচ্ছে নিজেকে আরেকটু পরিপক্ক করা অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাক্টর। অ্যাট দ্য সেম টাইম অপেক্ষা করা ভালো একটা স্ক্রিপ্ট পাওয়া ওটিটির জন্য, কারণ ওটিটির স্ক্রিপ্ট আসছিল, কিন্তু আমি হুট করে একটা করতে চাচ্ছিলাম না, কারণ যারাই ওটিটির কাজ করছেন খুব ভালো কাজ করছেন, ডিরেক্টররাও অসাধারণ, অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও অসাধারণ, প্রোডাকশন এবং যারা ওটিটি ইনভেস্ট করছেন তারাও খুব ভালো কাজ করছেন। সো যদি কাজটা করি, শুরুটা যদি ভালো না হয়, তাহলে তো আসলে এতদিন ব্রেক দিয়ে লাভ হলো না। সো ওই জন্যই ব্রেকে ছিলাম। এবং অনেকগুলো স্ক্রিপ্টের মাঝে যেটা হচ্ছিল, সবই
একটু বেশি নেগেটিভ স্ক্রিপ্ট। আজকাল যেটা হয় এখন যেহেতু স্রোতটা এরকম, সবই থ্রিলার একটু সাইকো থ্রিলার এবং সব চরিত্রে খুবই নেগেটিভ, কারণ এটি হিট হচ্ছে। আমি ওই স্রোতে গা ভাসাতে চাইনি। আমি বলেছি যে আমি ওটিটিতে কাজ করব, খুব ভালো স্ক্রিপ্ট, ডিরেক্টর, টিমের সাথেই কাজ করব, কিন্তু জাস্ট বিকজ একটা থ্রিলার এখন সব জায়গায় হচ্ছে, মানে থ্রিলারই করতে হবে তা না। যেটা করছি সেটা কি এখনই বলছি না, কিন্তু একেবারে আমি যেরকম ডার্ক স্টোরি পাচ্ছিলাম সেটা না। ইটস আ ভেরি স্ট্রং স্টোরি, এবং আমার পরেই মনে হচ্ছে যে এই স্টোরিটা আমারই করা দরকার। আমি এটা আশা করতেই পারি যে সামনে ওটিটি প্ল্যাটফর্মে কাজ আসছে। হ্যাঁ, হয়তো খুব শীঘ্রই আসবে। হ্যাঁ, দ্যাটস গ্রেট। বাট বড় পর্দায় আবার আমরা কবে দেখবো, নাকি সেটা নিয়ে কোনো প্ল্যানিং নেই এখন? ওরকম প্ল্যানিং নেই, ওটিটির কাজটা আসুক, তারপরে যদি দেখি যে আমার দর্শক যারা আমাকে আগে ভালোবাসতেন তারা তো দেখবেন আমি জানি, বাট নতুন করে যারা আমাকে আবার স্ক্রিনে দেখবেন তারা কিভাবে নিচ্ছে তার উপর ডিপেন্ড করবে। আমি সবসময় একটা কথা বলি যে অ্যাজ অ্যান আর্টিস্ট আই উইল ক্রিয়েট আর্ট, কিন্তু কোন মিডিয়ামে আমি আর্ট ক্রিয়েট করবো সেটা আসলে অ্যান্সারটা দেবে আমার দর্শক শ্রোতা। তারা আমাকে যদি ভালোবাসে কোনো মিডিয়ামে, আমি সেখানে থাকবো। আমি গানে এত বছর ধরে আছি অনলি বিকজ দর্শক সেটা চায়, আমাকে শ্রোতারা ভালোবাসাটা দিয়েছে। নো ল্যান্ডস ম্যানের প্রসঙ্গে যাই, সেখানে নওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথে অভিনয় করা হয়েছে, এবং আমি যদি ভুল না করি মানে আপনার সবগুলো মানে যেটা হয় যে দৃশ্যই ছিল তার সঙ্গে। যেটা হচ্ছে যে এই ফিল্মে আমি একজন গেস্ট আর্টিস্ট হিসেবে ছিলাম, সো ইট ওয়াজ আ ভেরি প্লেজেন্ট এক্সপিরিয়েন্স। বাট আমি আসলে এর পরের প্রগ্রেস সম্পর্কে খুব একটা জানি না। ওটা তো বাকিটা আমরা জানি, কিন্তু একটু যদি জানতে চাই যে সেই এক্সপেরিয়েন্স গুলো কেমন ছিল। নওয়াজুদ্দিন সিদ্দিকী বলিউডের একজন, ওই যে আমি বললাম যে অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করতে যে গেলাম, ওয়ান রিজন ইজ হিজ অ্যাক্টিং স্কিলস, এবং আমি বুঝতাম যে যারা আসলেই পোড় খাওয়া অভিনেতা তারা পুরোটা সময় আসলে অভিনয়ের ধ্যানেই থাকেন, নিমগ্ন থাকে। খুবই মানে লার্নিং এক্সপিরিয়েন্স ছিল। আই এম গ্রেটফুল যে এক্সপিরিয়েন্সটা হয়েছে। কিন্তু যেটা হয় যে যখন অনেক বিগ ব্র্যান্ড নেম অ্যাক্টরস থাকেন, সবাই তার নিজস্ব জায়গাটা ধরে রাখতে চান। সো আমার এটাও মনে হয়েছে নিজস্ব জায়গাটা ধরে রাখতে গেলে অনেক সময় অনেক ধরনের ম্যানুভার্স করতে হয়, যেটা হয়তো অন্য আর্টিস্টদের জন্য ভালো না হতে পারে। এটা ট্রু। উপস্থাপনার প্রসঙ্গে আসি। মেরিল প্রথম আলো পুরস্কার, লাক্স চ্যানেলের সুপারস্টার, বড় বড় মানে বিগ প্রোগ্রামগুলো আপনি হোস্ট করেছেন। এখন যদি বাকি থাকে তাহলে বলতে হবে যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উপস্থাপনা করা বাকি আছে। সো উপস্থাপনায় কি তাহসান নিজেকে খুঁজে পান না, এই জন্য তিনি উপস্থাপনা করতে চান না, এমন কি? নাকি অতটা ভালো লাগে না? অনেক গুণী উপস্থাপক আছেন বাংলাদেশে। আমি হানিফ সংকেত স্যার থেকে শুরু করে অনেক ভালো উপস্থাপনা আমি ছোটবেলা থেকে দেখেছি। সেটা যদি কিছু মনে না করেন ফজলুল রহমানী স্যারের সেই তখন থেকে প্রথম মেমরি, এত সুন্দর তার উপস্থাপনা। এরপর ইত্যাদি তো ছিল, এই শুভেচ্ছা, আনিসুল হক, মিওর আনিসুল হক, অবভিয়াসলি উনি তো একজন স্টলওয়ার্ড। আমাদের আব্দুল নূর তুষার ভাই, এক্স্যাক্টলি তুষার ভাই, হানিফ সংকেত দা। সো অনেক ভালো ফেরদৌস বাপ্পি ভাই, অনেকেই আছেন আমরা দেখেছি। সো আমার যেটা মনে হয়েছে যে কাজটা আমি খুব ভালো পারি সেটা আমি করব, আর যে কাজটা খুব ভালো পারি না মাঝে মাঝে অনুরোধে করতে পারি, কিন্তু আমি এনজয় করছি কিনা এটা এক, এবং আমাকে দর্শক দেখতে চাচ্ছি কিনা এটা। যেহেতু লাস্ট অনেক বছর উপস্থাপনা করা হয়নি, এই জন্য মানুষ বলেছে আপনি কেন করেন না। ওইরকম মন থেকে টানে এরকম কোনো প্রোগ্রাম আসেনি, যেটা আসলে করা যায়। প্রোগ্রাম হয়তো আমার কাছে প্লেসড হয়নি, অফার্ড হয়েছি, কিন্তু হয়তো ওইরকম মন থেকে টানেনি। রিসেন্টলি একটা প্রোগ্রাম এসছে বাংলাদেশে, ফ্যামিলি ফিউড ইউএস, একটা গেম শো। ওইটার শোটা আমার খুব ভালো লাগে, ছোটবেলায় দেখেছি, এখন অনেক বছর ধরেই চলছে। সো ওই শোটা হোস্ট করব এবছর। ওয়াও, তার মানে বছরটা কিন্তু খুব ডিফারেন্ট। আমরা তাহসান খানকে ডিফারেন্ট জনরাতে পাবো। ওটিটির প্রথম কাজটা আসবে, টিভি শো হোস্টিং। টিভি শো হোস্টিংটা মজা লাগবে, কারণ এই শোটা আসলে খুবই লাইভলি একটা শো। ফ্যামিলিদের সাথে ফ্যামিলির কম্পিটিশন। সো একটা ফ্যামিলির 5 জন মেম্বার, একটা ফ্যামিলির 5 জন মেম্বার শোতে আসবে, এবং তাদের গেস করতে হবে একটা সার্ভের কোয়েশ্চেনে কোন উত্তরগুলো সবচেয়ে বেশি এসছে। সো খুবই আড্ডা দেওয়ার ছলে গেমটা হয়।
সো আমার মনে হয় যে এই শো আমি নিজেও খুব এনজয় করব, কারণ নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে। মানে একটা বয়সের পরে আমরা কিন্তু নতুন মানুষের সাথে পরিচয় হওয়াটা আমাদের একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ সবাই হয়তো সব জায়গায় যেতে পারে, আমরা হয়তো সেই সব জায়গায় যেতে পারি না। সো এরকম যখন সুযোগ আসে যে নতুন নতুন মানুষের সাথে আড্ডা দেওয়ার, সো এই সুযোগটা ডেফিনেটলি হাতছাড়া করা একদমই উচিত না। একদম, হ্যাঁ। আমার এখন মনে পড়েছে সেই দীপিকা পাদুকোনের সেই শো এর কথা, আপনাকে বললো আপনি নাচ শুরু করলেন। এখন ওই তো as an entertainer I have to do things to entertain people. তখন একজন পারফর্মার, অনলি পারফর্মার, যা করতে হবে সেটা করতে হবে। আজকে কিন্তু আমরা মানে আমাদের সিট অদল বদল করে বসেছি, নরমালি হোস্ট ওই চেয়ারটাতে বসে। তো আজকে যেহেতু তাহসান খান ওখানে বসেছে, ধরে নেই যে এই শো এর উপস্থাপক তাহসান খান, তাহলে তিনি অতিথি তাহসান খানকে কি প্রশ্ন করতেন? জীবনে তো অনেক অর্জন ছিল, যে মানুষগুলোর কারণে এত অর্জন, সেই মানুষগুলো সবাইকে কি ধন্যবাদ দিয়েছেন? উত্তর কি সেটার? এখনো দেয়া হয়নি, বাট জানি না কতদিন বাঁচবো, দেয়া শুরু করেছি। ওকে, যদি আমি জীবনে অবদান রেখেছি এরকম কজন মানুষের নাম জানতে চাই, তাহলে কার কার নাম? অসংখ্য। অসংখ্য তো থাকবে, তারপরে থাকে না এই কাজটা এই শোতে করব না, আমি একটা স্পেশাল আলাদা শো করব। ওকে, মিডিয়া অঙ্গন। কারণ যেটা হয় কি, আমরা তো সামাজিক জীব, আমরা একা কিছুই করতে পারি না, অর্জনও করতে পারি না। সো আমার জীবনেও যতটুকু অল্প অর্জন এসছে, it's only because of the people around me and the circumstances. আগে একটা সময় ভাবতাম যে মেধা, শ্রম এগুলো দিয়ে আসলে এসছি, আসলে না, আমার চেয়ে তো কত মেধাবী মানুষ, কত পরিশ্রমী মানুষ আছে, তারা কেন সফলতার সিঁড়ি বেয়ে মানে উঠতে পারে না? সমাজে যেটাকে সফলতা বলা হয় সেইভাবে তো উঠতে পারেনি তো অনেকে, তারা কেন পারেনি? ইটস বিকজ অফ দ্য পিপল অ্যারাউন্ড দেম। আমি জীবনে যতটুকুই এক্সপিরিয়েন্স করেছি ইজ বিকজ নট অনলি আমি তো মেধাশ্রম তো দিয়েছি, অনেক দিয়েছি, কিন্তু তার চেয়েও বেশি আমার যেটা মনে হয় যে আশেপাশের মানুষ এবং পরিচিত অপরিচিত মানুষ। আমি সেদিনই এক জায়গায় গল্প করছিলাম, এখন হয়তো সব সেলিব্রিটিদের ভক্তরা তাদের নাম, আমরা যেরকম এবিসি জেনারেশন এরকম বলা হয় যে এই ভক্তের নাম এই ইয়ান বলা হয় না, সবার নামে বলা হয়। সো আগে যখন ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, তখনই 2002-04 সালের থেকেই কিন্তু আমার ভক্তরা তাদেরকে তাসানিয়ান বলতো, রাইট? এই যে এই কয়েন করাটা, এই যে কি দরকার ছিল ওই যুগে, যে যুগে আসলে বাংলাদেশে কাউকে এভাবে করে এবিসি জেনারেশন অর্থাৎ তাসানিয়ান এই শব্দগুলো কেন বলা হলো? সো ওই মানুষগুলোর ভালোবাসার জন্যই তো আসলে আমি তাহসান হতে পেরেছি। একটা সময় যদিও আমি এই শব্দটা ইউজ করা ছেড়ে দিয়েছি, কারণ আমার মা বলেছে যে এভাবে করে বলা উচিত না, কারণ এই ধরনের অহংকার চলে আসে যে তোমার নামে তুমি তোমার ভক্তদের বলছো। সো আমি আর শব্দটা ইউজ করি না, কিন্তু আমার যেটা মনে হয় যে ওই মানুষগুলোই তো আসলে আমাকে আমার আজকের এই জায়গায় আসতে হেল্প করলো। আমি যত পরিশ্রমী হই, আমি যত মেধাবী হই, আমার ভক্তরা, আমার শ্রোতারা, আমার দর্শকরা যদি আমাকে ওই পরিমাণ ভালোবাসা না দিত, আমার সাথে আইডেন্টিফাই না করতো, যে আমার নাম দিয়ে তাদেরকে তারা চিহ্নিত করছে, তাহলে তো আমি হয়তো এত ইলাস্ট্রিয়াস একটা ক্যারিয়ার পেতাম না। সো আমার আসলে মনে হয় যে মেধাশ্রম অনেকের আছে, কিন্তু এই পরিমাণ জান দিয়ে ভালোবাসার ভক্ত এবং কোলাবোরেটরস অ্যান্ড পিপল অ্যারাউন্ড ইউ আমি পেয়েছি বলেই এত বছর ধরে ক্যারিয়ারে সাস্টেইন করেছি। একটা কথা মনে পড়লো এই মুহূর্তে, আপনার একজন ভক্তের কথা। আমি একটা শো করতাম একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে, প্রোগ্রামটার নাম হচ্ছে গাইবো গান আমিও। তো ওখানে যারা একদম ইয়াং জেনারেশন, ওরা নিজেরা গান লেখে সুর করে, তাদেরকে আমন্ত্রণ জানানো হতো। আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিতাম, ওরা হচ্ছে ওখানে নিজেদের গানগুলো রেকর্ড করে পাঠিয়ে ওরা অ্যাপ্লিকেশন দিত। তো ওটা শুনে তারপর ওদেরকে ডাকা হতো এরকম। তো একটা ছেলে এলো শরীয়তপুর থেকে, ও তখন ক্লাস 7-এ পড়ে এবং সে গান লেখে, গান সুর করে, অত ছোট। সে গান কখনো শেখেনি, কিন্তু শুধু গিটার বাজানো শিখেছে, এবং সে তাহসান খানের ভয়াবহ ফ্যান। এবং সে যে 3টা গান করলো ওই অনুষ্ঠানে এসে, 3টা গান শুনে কেউ না দেখলে মনে করবে যে তাহসান খানকে হুবহু কপি করছে, মানে গানটা হুবহু ওইভাবে আপনার টোন কপি করে গাওয়ার ট্রাই করছে, মানে এত ডাইহার্ট ফ্যান সে। আমি জানি না ও এখন কেমন আছে, আরো 3-4 বছর আগের কথা বলছি। সো এটা আসলে অন্যরকম একটা ব্যাপার। কোন ভক্তের গল্প কি আজকে আমরা শুনতে পারি, সেটা নারী ভক্ত, ছেলে ভক্ত, যেই হোক না কেন? অসংখ্য গল্প আছে, অসংখ্য গল্প। একটা গল্প বলি, কারণ এই গল্পটা মনে হয় এখন সবার শোনা প্রয়োজন, সব আর্টিস্টের, সব ভক্তদেরই মনে হয় একটু শোনা প্রয়োজন। আমি যেহেতু অনেক বছর শিক্ষকতা করেছি, অনেক সময় আমার ইন্টারভিউ গুলো একটু লেকচারের মতো হয়ে যায়, জন্য ক্ষমা চাচ্ছি। লেকচার দিতে চাচ্ছি না, কিন্তু আমি জাস্ট আমার নিজের একটা উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যদি ইচ্ছা হয় আপনারা মেনে নিতে পারেন। সো
শুরুর দিকে ফেসবুকে গ্রুপ হওয়া শুরু করেছে, ফ্যান পেজ ছাড়াও ফ্যান গ্রুপস। সো যারা ফ্যান গ্রুপের অ্যাডমিন তারা তো ইন আ ওয়ে পাওয়ারফুল, অ্যাপ্রুভ করতে পারছে। সো যেটা হলো শুরুর দিকে 2-3টা ফ্যান গ্রুপ হয়ে গেল। এটা হয়তো 2010-এরও আগের কথা, যখন শুরুর দিকে, এক্সাক্ট সাল মনে নেই। সো যেটা হলো যে তার আগে থেকেই তো অনেক ভক্তের সাথে তো পরিচয় ছিল, কনসার্টে আসতো, টেক্সট করতো, ফোন করতো। সো যেটা হলো যে দেখা গেল যে ফ্যান গ্রুপগুলোর মধ্যে পলিটিক্স শুরু হয়ে গেল। কারা অরিজিনাল ফ্যান অফ তাহসান, কারা নতুন ফ্যান, হ্যাঁ কোন গ্রুপটা অরিজিনাল, তাদের মধ্যে রীতিমতো বাকযুদ্ধ হয়ে গেল। এবং দেখা গেল যে এক একটা গ্রুপে হয়তো আমার ভক্ত, কিন্তু আমার ভক্ত হয়ে আরেক সেলিব্রিটির ভক্তদেরকে গালিগালাজ করা শুরু করছে, আবার আরেক আর্টিস্টের ভক্তরা আমার ভক্তদের গালিগালাজ। আমি যেটা রিয়েলাইজ করলাম, ভক্তদের সাথে এরকম ডিরেক্ট ইন্টারাকশনটা ইন আ ওয়ে টক্সিক হয়ে যাচ্ছিল। তো তখন আমি যেটা বোঝালাম যে দেখো, আমি একটা স্ট্যাটাস দিয়ে না কিভাবে যেন একটা মেসেজ দিয়ে আমার ম্যানেজারের থ্রুতে সবাইকে জানিয়ে দিলাম যে তোমাদের কাজ আমাকে ভালোবাসা না, আমার কাজ তোমাদের উপহার দেয়া, আমার কাজ। তোমরা যে আমাকে ভালোবাসো এই জন্য আমি অসম্ভব কৃতজ্ঞ, কিন্তু আমাকে যদি ভালোবাসো তোমাদের মধ্যে সম্প্রীতি রাখতে হবে। তোমরা কেউ বড় ভক্ত, কেউ ছোট ভক্ত না। জাস্ট বিকজ কেউ আমাকে 10 বছর ধরে ভালোবাসো এবং সেই একটা গ্রুপ মেনটেন করতে পারবে, সেটাও যেরকম না। আবার যেরকম তুমি 1 বছর ধরে আমাকে ভালোবাসো তার মানে তুমি যোগ্য না, তাও না। তোমরা আমাকে ভালোবাসো বলেই আমি তাহসান, এই জন্য তোমাদের মধ্যে সম্প্রীতি লাগবে, এটা এক। আর দ্বিতীয় হচ্ছে, আমার ভক্ত হিসেবে কখনো অন্য কোনো আর্টিস্টকে ছোট করবে না। কোনো আর্টিস্টের আসলে কম্পিটিশন হতে পারে না। কম্পিটিশন হয় একটা দৌড় প্রতিযোগিতায়, রাইট? একজন ফার্স্ট হবে, একজন সেকেন্ড হবে। কিন্তু আর্টিস্ট তো কখনো আসলে ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য আর্ট তৈরি করে না। হ্যাঁ, অনেকে বলতে পারে যে হ্যাঁ, কার সিডি কত বেশি বিক্রি হলো, এটা তো একটা কম্পিটিশন। ওই সময় যেটা হয়তো আমাদের বলা হতো যে তাহসানের এত কপি বিক্রি হয়েছে, হাবিবের এত কপি বিক্রি হয়েছে, কে বড় আর্টিস্ট। আমি বললাম যে দুজন তো 2 রকমের গান করছি, দুজনের ভক্তরা তোমরা ঝগড়াঝাটি করছো কেন? ও অসম্ভব ভালো গান গায়, আমিও ভালো গান গাই, আমরা দুজন বন্ধু, আমরা তো একসাথে থাকতে পারি, তোমরা কেন থাকতে পারো না? সেই কথাটা এখন বলা খুব জরুরি, কারণ আজ থেকে 15-16 বছর আগে আমরা এই যে কনভারসেশনটা আমি বললাম, এটা ফেস করেছি। এখন কিন্তু আমি সিনেমা জগতে এরকম জিনিস দেখছি, এর থেকেও ভয়াবহ নাটকের জগতে এই জিনিস দেখছি। সো আমি বলবো যে আসলে সবাই তো বাংলাদেশের চলচ্চিত্র, বাংলাদেশের গান, বাংলাদেশের টিভি মিডিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সবাই তো ভালো কাজ করছে। আমাদের যেটা উচিত, মানে আমি একজনের ভক্ত হতে পারি, আমি তো দুজনের ভক্ত হতে পারি। আমি শাহরুখ খানের ভক্ত বলে কি আমি আমির খানের ভক্ত হতে পারি না? আমি দুজনের হতে পারি। সো আমি এই যুগের যারা ভক্ত, আমি তো আসলে অনেক বয়স হয়ে গেছে, তাদেরকে অনুরোধ করব, আমি যদিও এই ইন্ডাস্ট্রি না, আমি রিসেন্টলি দেখেছি বেশ কয়েকটা ইন্ডাস্ট্রিতে অনেক তিক্ততা বেড়ে গেছে। সো আমি অনুরোধ করব সবার ভক্তদের যে ভালো কাজ হলে প্রশংসা করুন, আর যদি খারাপ কাজ ভালো না হয় ইগনোর করেন। আপনি যাকে পছন্দ করেন না তাকে একদম টেনে নামাতে হবে এরকম না করি। সেটা আজ থেকে 15-16 বছর আগে যেটা আমার গানের আমি যেটা খেয়াল বললাম, সে একই জিনিস এখন পুনরাবৃত্তি হচ্ছে। এটা দেখে মনে হচ্ছে যে কারো না কারো এর কথাটা বলা উচিত। সো আমরা সবাই বাংলাদেশের আর্টিস্ট, আপনাদের জন্য কাজ করি। আমাকে হয়তো আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু ডোন্ট মেক ইট আ কম্পিটিশন। এখানে রেসপেক্ট থাকাটা খুব জরুরি, এবং যার যার কাজ নিয়ে শেষে থাকলে বোধহয় ভালো হয়। আমরা একদম শেষের দিকে আছি, ঠিক কত বছর পর আজকে ইন্টারভিউতে এলেন? মানে এখন কি আমরা নিয়মিত আপনাকে ইন্টারভিউতে পাবো? না, ইন্টারভিউতে তো আসলে খুব একটা যে ভালো লাগে না, কারণ মনে হয় যে অনেক তো ইন্টারভিউ দিয়েছি, একই কথা বারবার, নতুন কিছু বলার না থাকলে কেন ইন্টারভিউ দিব? আমার ভক্তদের বিরক্ত করব কেন? না, সামনে যেহেতু কাজ আসছে, সেই কাজকে কেন্দ্র করে তো অন্তত ইন্টারভিউ। দুটো মেইন কথা বলার ছিল। একটা হচ্ছে যে বিরতিতে ছিলাম, যে অ্যাক্টিং এর সময় দিয়েছি, এবার ওটিটিতে যে কাজটা করব সেটা আশা করি ভালো লাগবে। আর আরেকটা হচ্ছে যে আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি আমার গলার যে অসুস্থতা, এটা থেকে যেন আসলে উত্তরণের দিকে যাই। ভালো ভালো ডাক্তাররা আমার সাথে আছেন, ট্রিটমেন্টে আছি, আমি যেন ঠিকঠাক ভাবে আবার গান গাইতে পারি কনসার্টে। একদম, এটা আমরা খুব খুব মন থেকে চাই। শিক্ষকতায় আবার ফিরে যাবার কোনো ইচ্ছে আছে? ছোট করে যদি জানতে চাই, একদম শেষে আছি। এটা তো মিস করি,
বাট আপাতত না, হয়তো শিক্ষক অনেক হিসেবে কি পরে। আপনি খুব স্ট্রিক্ট? স্ট্রিক্ট না, শিক্ষক হিসেবে আমার স্টুডেন্টরাই আমাকে জাজ করবে, তারা তো ভালোই বলতো। সো না, এরকম গুড লুকিং টিচারকে সব স্টুডেন্টের কি ভালো লাগবে? না, এরকম কোনো বিষয় না। ক্লাসরুমে আসলে Teacher. টিচার। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আপনি কাজ হুম। করছিলেন, রোহিঙ্গাদের নিয়ে কাজ করেছেন, সোশ্যাল ওয়ার্ক করেছেন, এবং 2 বছর একটা মেয়াদ ছিল, সেটা বোধহয় আবার বর্ধিত করা হয়েছে। ওয়ার্ল্ড রেফিউজি ডে আসছে, হুম। আবারও কক্সবাজার হয়তো যাব রোহিঙ্গা ক্যাম্পে। ইটস অ্যান অনার যে বাংলাদেশ থেকে ইউএনএইচসিআর এর হয়ে আমি কাজ করতে পারছি, কিন্তু খুব সেন্সিটিভ একটা কাজ, অনেক বুঝে আসলে সময় আমাদের দিতে হবে। চলতে হচ্ছে। ইটস এ ভেরি ক্রিটিক্যাল টাইম। আমরা চাই না যে এই ক্রাইসিসটা লিঙ্গার হোক, আবার চাইও না যে পারসিকিউশনটা দিকে আমরা মানুষকে ছুড়ে দেই। সো ইটস আ ক্রিটিক্যাল টাস্ক। আর এই কাজ করতে যে আমি যেটা বুঝেছি, সারা পৃথিবীতে আমরা হয়তো আমাদের ঘরে বসে পুরো পৃথিবীটা কিভাবে চলছে সেটা আমরা বোঝার চেষ্টা করছি, কিন্তু পৃথিবীটা চলছে কিন্তু এমন গতিতে যেটা আসলে আমাদের সবার বোঝার ক্ষমতা নেই। কারণ আমি সবসময় বলি যে আসলে ইউএন সিকিউরিটি কাউন্সিল কেন কিছু করছে না, কিন্তু আসলে ইউএন সিকিউরিটি কাউন্সিল তো একটা দেশ না, অনেকগুলো দেশ, অনেকগুলো দেশের প্রায়োরিটি কিন্তু ডিফারেন্ট। সো আপনি আমি যতই ভোকাল হচ্ছি, সব দেশের প্রায়োরিটি যেহেতু অ্যালাইন করছে না, কিন্তু এই কারণেই কিন্তু সারা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ থামছে না। এখন তাই বলে কি আমরা প্রতিবাদ করব না? প্রতিবাদ তো করব। সো যে যার জায়গা থেকে প্রতিবাদ করব এবং কথা বলবো, ভয়েস রেইজ করব, অ্যাওয়ারনেস ক্রিয়েট করব, কিন্তু এটাও মেনে নিতে হবে যে আজ থেকে প্রায় 40 বছর আগে জন লেনন ইমাজিন গানে যেটা বলেছিলেন যে ইমাজিন, অনেক যুদ্ধ বিগ্রহের কথা নিয়ে অনেক কথা বলেছেন, পভার্টি নিয়ে অনেক কথা বলেছেন ওই গানটাতে। আসলে আমরা ইমাজিন করছি, কিন্তু ওইটা যে অ্যাটেইনেবল না এই পৃথিবীতে, এটাও অ্যাকসেপ্টেন্স আমাদের আসতে হবে। কিন্তু অ্যাটেইনেবল না হলে যে আমরা একদম কাজ ছেড়ে যাবো তা কি হয়? না, তা তো হয় না। আমরা জানি যুদ্ধ বিগ্রহ থামবে না, আমার গান কোনো যুদ্ধ থামাতে পারবে না, কিন্তু তাই বলে কি আমি যুদ্ধের বিরুদ্ধে গান লিখবো না? অফকোর্স আমাকে থেমে গেলে তো চলবে না। হয়তো এভাবে দেখতে হবে যে সারা পৃথিবীতে যুদ্ধ থামবে না, কিন্তু যুদ্ধের পরিমাণ তো কমবে, একটা সিজ ফায়ার তো আসবে, ওইটার যে ভয়াবহতা সেটা হয়তো কমবে। এক্স্যাক্টলি। সো আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেকে আমাকে বলেন যে আপনারা কাজ করছেন, কিন্তু আসলে রেজাল্ট কি? যে কোনো ক্ষেত্রে ধরেন যুক্তরাষ্ট্রের সব ইউনিভার্সিটিগুলোতে যে ডেমনস্ট্রেশন হচ্ছে, ইসরায়েল আর প্যালেস্টিনের কনফ্লিক্ট কি বন্ধ হয়ে যাচ্ছে? বন্ধ হচ্ছে না, কিন্তু এটার কিন্তু একটা এফেক্ট কিন্তু হচ্ছে, অনেক বড় এফেক্ট কিন্তু পড়ছে। সো ওইখানে আমাদের আসলে কাজের ব্যর্থতা আসবেই ভেবে যে আমরা একেবারে কাজ বন্ধ করে দিব তা না। সো এই ক্ষেত্রে কথাটা একদম শেষে আয়রাকে নিয়ে একটু জানতে চাই। আয়রা বড় হচ্ছে এবং বেশ ম্যাচিউর হয়েছে, এবং যেহেতু তাকে পড়াশোনার জন্য একবার এই দেশে ও দেশে এরকম মিলে থাকতে হচ্ছে, বাবা কতটা সময় দিতে পারে? এখন বাংলাদেশে আছে, পুরোপুরি বাংলাদেশে। মানে সপ্তাহে সময় দেওয়া হয় নাকি? হ্যাঁ, অবভিয়াসলি সময় দেওয়া হবে। আচ্ছা, ওকে। আয়রাকে নিয়ে বাবার স্বপ্ন কি? সে গান পছন্দ করে? আমি প্রতি বছর তার বার্থডেতে একটা শব্দ তাকে উপহার দিই। আচ্ছা। সো একটা বার্থডেতে আমি ওকে বলেছিলাম যে আমি ওর কাছ থেকে আসলে কি চাই। ওই বার্থডেতে একসাথে 3টা শব্দ দিয়েছিলাম, হেলথি, হ্যাপি অ্যান্ড অনেস্টি। হেলথ, হ্যাপিনেস অ্যান্ড অনেস্টি। তো ওর এটা খুব ভালো লাগে। আমি ওর কাছে এটাই চাই, একটা সুস্থ মানুষ হোক, সুখী থাকুক এবং সৎভাবে জীবনযাপন করুক। ওকে খুব বড় কিছু হতে হবে এই দরকার নেই। আর এখন পৃথিবীটা এরকম যে আগে একটা সময় ছিল কি আর্টিস্টদের ছেলেমেয়েরা আর্টিস্টই হয়, যদিও সে সিঙ্গার হতে চায়, বাট আমি তাকে কোনোভাবেই আপনি চান না সেটা? আমি চাই না ব্যাপারটা না, আমি তাকে গান শেখাবো, কিন্তু ও আসলে যেটা যেই বয়সে চায় সেটাই করবে। কোনো প্রেশার নেই? কোনো প্রেশার নেই, কারণ প্রতিটা মানুষের জীবনে তো স্ট্রাগল। ও যেন নিজের জীবনটা একটু সহজভাবে কাটাতে পারে এবং পৃথিবীর মানুষের স্ট্রাগলটা একটু কমাতে পারে, এটাই যদি ওর জীবনের ব্রত হয়, তাহলে আই এম হ্যাপি। থ্যাংক ইউ ফর কামিং, আজকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন।
ইন্টারভিউতে আসা কম হয়, বাট আজকে আসলাম অনেকদিন পরে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা পাবলিকেশন, থ্যাঙ্কস টু দ্য টিম যারা এই সুন্দর একটা আয়োজন করেছেন। আপনাদের জন্য আগে আমি সব ইন্টারভিউতে বলতাম যে আপনাদের জন্যই আমি চিরকৃতজ্ঞ, ওই কথাটা এখনো সত্য। বাট এখন যেটা বলবো যে এখন জীবনের যে অধ্যায় আছি, আমি জানি যে ডেজ আর নাম্বারড। সো জীবনে আর কয়বার আপনাদের সাথে এরকম দেখা হবে, কথা হবে আমি জানি না। আমার যেটা অল্প কিছুদিন আছে, সেই কিছুদিন আমি যেন আসলে এমন কিছু কাজ করে যেতে পারি যে কাজের এন্টারটেইনমেন্ট ভ্যালু শুধু থাকবে না, এমন ভ্যালু থাকবে যেটা আসলে এই জেনারেশন এবং পরের জেনারেশন, তার পরের জেনারেশনকেও ভালো কিছু দিতে পারবে, ভালো কিছু অনুভূতি, ভালো কিছু উদ্দীপনা, ভালো কিছু চিন্তা। একদম, আবারও অসংখ্য ধন্যবাদ। এবং তাহসান খান তো মনে করেন জনগণ হচ্ছে তার বস, তাদেরকে মানে সে জনগণকে আসলে সেবা দিতে চান তার শিল্পকর্মের মধ্য দিয়ে। আমি শেষ করছি আজকের মতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, Thank খুব you. সুন্দর একটা ইন্টারভিউ, এবং আপনার কোয়েশ্চেনগুলো আমার খুব প্রাণবন্ত ছিল, আমি Thank you so মন much. থেকে কথা বলতে পেরেছি। থ্যাংক থ্যাংক ইউ। ইউ সো মাচ। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, এবং আমরা সবাই মিলে তাহসান খানের যে সমস্যার কথা বলছিলেন সেই সুস্থতা কামনা করছি, এবং আমরাও চাই এই বছরটা তার জন্য ডিফারেন্ট একটি বছর হোক। দেখা হচ্ছে আবারও মোহাম্মদ সানস লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইটে।